রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বেশ বিপদে আছে এবং এই সমস্যাটা যেভাবে ঘনীভূত হচ্ছে তাতে মনে হচ্ছে এটা আর বাংলার একার সমস্যা থাকবে না, এটা একটা আঞ্চলিক ক্রাইসিসে রূপান্তরিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং এই ক্রাইসিসটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে এটা আমরা জানি না, তবে এইটুকু জানি এই যে এইভাবে রোহিঙ্গাদেরকে মায়ানমার সরকার বাংলাদেশে পুশ করতেছে, তারা বাংলাদেশে নিয়ে আসতেছে এবং তাদেরকে যে রাখাইনে বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, এইটার মূল কারণ বা রোহিঙ্গাদের মূল অপরাধ হচ্ছে তারা মুসলিম। অন্যদিকে মায়ানমার একটা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানকার অধিকাংশ মানুষ আসলে বৌদ্ধ, যার কারণে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা নিজেদের ভাবতে পারতেছে না। এখন এটা তো ঐতিহাসিকভাবেই সত্য যে মায়ানমার একটা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। তাহলে জাস্ট একটা স্পেসিফিক রাজ্যে অর্থাৎ আরাকান বা রাখাইন রাজ্যে এত বড় একটা জনগোষ্ঠী কিভাবে মুসলিম হয়ে গেল? তারা তো ট্রেডিশনাল মায়ানমারের সঙ্গে তাদের মিলতেছে না, তারা তো যাচ্ছে না। এই ব্যাপারটা কেন হইল, অর্থাৎ রোহিঙ্গারা কিভাবে মুসলিম হইল? ঐতিহাসিক ভাবে এটা সত্যতাটা আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যারা ইতিহাস ভালোবাসেন, যারা ইসলামিক হিস্ট্রি, সাউথ এশিয়ান হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্টেড, আমার ধারণা তাদের জন্য ভিডিওটা খুব ভালো লাগবে, উপভোগ্য হবে। চলেন মূল আলোচনায় যাই। রোহিঙ্গারা কিভাবে মুসলিম হইল বা রাখাইন রাজ্যে মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের এত প্রভাব কিভাবে তৈরি হইল, এটা বোঝার জন্য প্রথমে আপনাকে তাকাইতে হবে মায়ানমার এবং যে রাখাইন রাজ্য আছে বা আরাকান রাজ্য আছে তার ম্যাপের দিকে। মায়ানমারের ম্যাপটা যদি আপনি একটু খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন রাখাইন বা আরাকান রাজ্যটা হচ্ছে মায়ানমারের একদম পশ্চিম অংশে সমুদ্রের সঙ্গে, পশ্চিমে আর কিছু নাই, বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল। পূর্ব দিকে মায়ানমার। মানচিত্রে হঠাৎ করে দেখলে মনে হবে এটা তো বার্মারই অংশ, এটা তো মায়ানমারেরই অংশ। আরাকান আবার আলাদা হয় কিভাবে? বাট একটু ভালোভাবে দেখলে আপনি দেখবেন এই রাখাইন থেকে মায়ানমারকে আলাদা করেছে একটা বিশাল পর্বত শৃঙ্গ। এই পর্বতমালার নাম আরাকান ইয়ম পর্বতমালা। এটা উত্তরে দক্ষিণে প্রায় 1000 কিলোমিটার লম্বা এবং উচ্চতায় প্রায় কোথাও কোথাও 10,000 ফিট পর্যন্ত। এই বিশাল পর্বতমালার কারণে হাজার হাজার বছর ধরেই আরাকান বা রাখাইন রাজ্যটা মায়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা। অনেকটা হিমালয়ের কারণে যেমন ভারতবর্ষ চীন থেকে আলাদা, সেরকম এই যে বিশাল আরাকান পর্বতমালা, এইটার কারণেই মূলত মূল মায়ানমারের যে রাজ্য বা যে দেশ, সেখান থেকে অনেকটাই বিচ্ছিন্ন রাখাইন রাজ্য। তাদের আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা আচার অনুষ্ঠান, আলাদা শাসন ব্যবস্থা ছিল, একটা স্বাধীন রাজ্য ছিল। তবে অন্যান্য সাউথ ইস্ট এশিয়ান দেশগুলির মতোই এই রাখাইন রাজ্যেরও প্রধান ধর্ম বৌদ্ধ ধর্মই ছিল। ওখানকার মানুষ এবং রাজারা সবাই বৌদ্ধ ধর্মই মানত। বাট এই পরিস্থিতিটা বদলে যায় প্রথমে নবম শতকে এসে। নবম শতকের দিকে মুসলিম বণিক দল আরব এবং পারস্য থেকে জাহাজে করে ভারতবর্ষে আসতো এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও আসতো। তাদের মূল উদ্দেশ্য ছিল মশলা, কাপড় এবং মূল্যবান পাথর বা মণিমুক্তা এই ভারতবর্ষ থেকে বা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে নিয়ে যাওয়া। এই রাখাইন রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ব্যতিক্রম হয় নাই। রাখাইন রাজ্য অনেক আগে থেকেই মূল্যবান পাথর এবং রত্ন টাইপের জিনিসপত্রের জন্য বিখ্যাত ছিল। মণিমুক্তা, রত্ন বা মূল্যবান পাথর নিতে আরব বণিকরা আসতো এবং অন্যান্য অঞ্চলের মতোই অর্থাৎ বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় তারা যেরকম ইসলাম ধর্ম প্রচার করছে ব্যবসার উদ্দেশ্যে এসে, এখানেও তাই হয়। তৎকালীন সময় রাখাইন রাজ্যে একটা বিশাল বন্দর ছিল, যেটা এখনো আছে, নাম হচ্ছে আকিয়াব বন্দর। আরব বণিকরা এই আকিয়াব বন্দরে আসতো এবং মানুষের সঙ্গে যখন মিশতো তখন মানুষজনকে ইসলামের দাওয়াত দিত। এছাড়াও অনেক আরব বণিকরা এখানে ব্যবসা বাণিজ্যের ভালো সুযোগ সুবিধা থাকায় পার্মানেন্টলি সেটেলমেন্ট তৈরি করে এবং রাখাইন রাজ্যের অনেক নারীদেরকে বিয়ে করে, যার ফলে ওই নারী বা তার পরিবার ইসলাম ধর্মে কনভার্ট হয়। এছাড়াও মৌখিক যে দাওয়া কার্যক্রম আছে, এইসবের কারণেও রাখাইনে কিছু কিছু মানুষ মুসলিম হইতে শুরু করে। তবে এটা কিন্তু খুব ছোট আকারে হয়েছিল এবং রাখাইন রাজ্যের খুব অল্প সংখ্যক মানুষ আসলে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিল। ধারণা করা হয় এই যে নবম শতক থেকে পঞ্চদশ শতক অর্থাৎ প্রায় 600 বছরে রাখাইনের অ্যারাউন্ড 5 to 7% মানুষ মাত্র ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিল। কিন্তু আমরা তো দেখতেছি এখন রাখাইন রাজ্যের একটা বড় অংশ মুসলিম। যেমন সর্বশেষ 2017-তে রোহিঙ্গা ক্রাইসিস শুরু হওয়ার আগে রাখাইন রাজ্যে টোটাল মানুষের সংখ্যা ছিল 31 লাখ, যার মধ্যে 13 লাখই ছিল রোহিঙ্গা, অর্থাৎ জনসংখ্যার প্রায় 42%। তাহলে এত বড় অংশ কিভাবে মুসলিম হইল? আসলে এই যে আরব বণিকরা যে ইসলাম ধর্ম নিয়ে আসতো, রাখাইন যে কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারা কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠী না, তাদেরকে বলা হয় কামান মুসলিম। তারা একটা ভিন্ন জাতি গোষ্ঠী, যারা জাতিতে অ্যাকচুয়ালি রাখাইন বা বার্মিজ, তাদের ভাষা সংস্কৃতির সঙ্গে বার্মিজ বা রাখাইনদেরই মিল বেশি এবং তারা অ্যাকচুয়ালি রোহিঙ্গা না। রোহিঙ্গারা কিভাবে এই আর রাখাইনে আসে, রোহিঙ্গারা জনগোষ্ঠী কিভাবে রাখাইনে তৈরি হইলো, এই হিস্ট্রিটা আরো প্রায় 600 বছর পর অর্থাৎ 1500 শতকে, স্পেসিফিক ডেট বললে 1430 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এবং এই হিস্ট্রিটা আরো বেশি ইন্টারেস্টিং। 1430 খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে বাংলা সালতানাতের সুলতান ছিলেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। সেই সময়ে রাখাইন রাজ্য একটা স্বাধীন রাজ্য ছিল, যার সুলতান
সুলতান ছিলেন মিন সো মন। 1430-এ এসে মেইনল্যান্ড যে মায়ানমার অর্থাৎ ওই আরাকান পাহাড়ের পূর্ব পাশে, তারা তো এতদিন এই রাখাইনদের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতো না। এই সময়ে মিন সো মনের সময় এসে তারা রাখাইনে আক্রমণ করে বিশাল সেনাবাহিনী নিয়ে, এবং তৎকালীন ওই যে মেইনল্যান্ড মায়ানমার বা বার্মা আরাকানের পূর্ব পাশের অংশ, তার নাম ছিল আভা রাজ্য। এই আভা রাজ্যের সেনাবাহিনী রাখাইন রাজ্যকে আক্রমণ করলে তাদের সঙ্গে শক্তিতে পেরে উঠতেছিলেন না কোনোভাবেই এই মিন সো মন বা রাখাইনের রাজা। উনি নিজের জীবন বাঁচাতে এবং রাজ্যকে বাঁচাতে পালায়ে বাংলায় চলে আসেন এবং যোগাযোগ করেন বাংলার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সঙ্গে। নিজের রাজ্য বাঁচাতে জালালউদ্দিন মোহাম্মদ শাহের সাহায্য চান। জালালউদ্দিন মোহাম্মদ শাহ এই মিন সো মনকে আগ্রহের সঙ্গে সাহায্য করেন, তার সেনাবাহিনী তার সঙ্গে পাঠান, লোকবল অস্ত্রশস্ত্র সবকিছু নিয়ে সাহায্য করেন, এবং ফাইনালি মিন সো মন সেই আভা রাজ্য বা মেইনল্যান্ড মায়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে আবার রাখাইন রাজ্যকে উদ্ধার করেন। এই উদ্ধারের ফলে মোহাম্মদ শাহের উপর খুব সন্তুষ্ট ছিলেন এবং অনেকটা রাজাকে পুরস্কার দেওয়ার মতন করে তৎকালীন সময়ে রাখাইন যে রাজসভা ছিল সেখানে প্রচুর পরিমাণে বাঙালি মুসলিমদেরকে সেখানে নিয়োগ দিতে থাকে, বিশেষ করে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের ক্লোজ যে লোকজন ছিল তাদেরকে। এবং সেই সময় রাখাইনদের নিজস্ব ভাষা ছিল, নিজস্ব সংস্কৃতি ছিল, কিন্তু তাদের মধ্যে পড়াশোনার চল একটু কম ছিল। তাদের যে হিসাব নিকাশ করা, রাজ্যের হিসাব নিকাশ রাখা, আইন আদালত তৈরি করা, এই কনসেপ্ট গুলিতে তারা একটু কাঁচা ছিল। এখন মুসলিমরা এই বিষয়ে খুব পারদর্শী ছিল, বাংলার সুলতানরা। তো তাদের কাছ থেকে একটা রাজ্য কিভাবে পরিচালিত করতে হয়, হিসাব নিকাশ কিভাবে করতে হয়, আর্মি কিভাবে তৈরি করতে হয়, এই পুরো বিষয়গুলা শেখার চেষ্টা করতেছিলেন এবং প্রচুর পরিমাণে বাঙালি মুসলিমদেরকে ওই রাজসভায় নিয়োগ দিতে থাকেন। এইভাবে বেশ কিছু উচ্চপদস্থ মুসলিম তৎকালীন সময়ে রাখাইন রাজ্যে আসে। এছাড়াও বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সাধারণ বেশ কিছু বাঙালি পরিবারকেও সেই সময় রাখাইন রাজারা বাংলা থেকে রাখাইন রাজ্যে নিয়ে যান, কারণ বাংলায় সেই সময় অনেক ঘনবসতিপূর্ণ, এটা ঐতিহাসিকভাবেই ঘনবসতিপূর্ণ এলাকা ছিল, কিন্তু রাখাইন রাজ্য অন্যদিকে ছিল অনেক কম জনঘনত্বের একটা জায়গা, খুব কম মানুষ বসবাস করত এবং বিস্তীর্ণ কৃষি জমি ছিল। ওয়েদারও খুব ভালো ছিল চাষবাসের জন্য। তো ভালো সুযোগ সুবিধা থাকায়, সস্তায় কৃষি জমি পাওয়ার কারণে বাংলা অঞ্চল থেকে, বিশেষ করে চিটাগং এবং কক্সবাজার অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মানুষ সেই সময়ে বাংলা থেকে রাখাইন রাজ্যে যায়। এরকম করে প্রায় 30 বছর চলে। এরপর 1459 সালে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। মিন সো মনের যে ছেলে, তার নাম হচ্ছে মিন খই। এই মিন খই বাংলা আক্রমণ করে, অর্থাৎ যার বাবাকে বাঙালি সুলতানরা সাহায্য করলো, তার ছেলে বা তার বংশধররাই পরবর্তীতে বাংলা আক্রমণ করলো। কেন? কারণ সেই সময় বাংলা অঞ্চলে জালালউদ্দিন মোহাম্মদ শাহের পরে কিছু অযোগ্য শাসক ছিল, যারা নিজেদের মধ্যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব অন্তর্কোন্দল শুরু করে, এবং এই যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট, এটা সুযোগ নিয়ে তৎকালীন রাখাইন রাজা মিন খই সে হচ্ছে বাংলা আক্রমণ করে। বাংলা আক্রমণ করে চিটাগং অঞ্চলটা দখল করে নেয়। এর মধ্যে চিটাগং, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, ইভেন কুমিল্লারও কিছু অংশ এই আরাকান রাজা মিন খই দখল করে নেয় এবং আরাকান রাজ্যের সঙ্গে যুক্ত করে দেয়। এখন এতদিন তো বাংলা অঞ্চল থেকে মানুষ অনুমতি নিয়ে মাইগ্রেট করত, এখন তো তারা একটা নির্দিষ্ট দেশের জনগণ হয়ে গেছে, অর্থাৎ তারাও এখন রাখাইন রাজ্যের অংশ। এইবার বাঙালিরা আরো বেশি পরিমাণে সেই রাখাইন রাজ্যের দিকে যাওয়া শুরু করে। এরা বেশিরভাগ হচ্ছে বাঙালি মুসলমান। প্রচুর পরিমাণে চাষযোগ্য জমি ছিল রাখাইন রাজ্যে এবং তারা ধীরে ধীরে অনেক বড় আকারে বসতি স্থাপন শুরু করে। এইভাবে করে ধারণা করা হয় সেই সময় 1 লাখের বেশি বাঙালি মুসলমান সেই রাখাইন রাজ্যে যায় এবং এই রাখাইন রাজ্যের অধীনে চিটাগং বা আশেপাশের অঞ্চল, অর্থাৎ চিটাগং, পার্বত্য চট্টগ্রাম বা কুমিল্লা, ফেনী, এই অঞ্চলটা রাখাইন রাজ্যের সঙ্গে ছিল প্রায় 200 বছর, অর্থাৎ 1459 থেকে 1666 পর্যন্ত। ফাইনালি 1666 সালে মুঘল সম্রাটের নির্দেশে তৎকালীন মুঘল সুবেদার শায়েস্তা খান, যার নাম আবার যে অনেক অল্প টাকায় বেশি জিনিসপত্র পাওয়ার জন্য আমরা শুনে থাকি, সেই শায়েস্তা খানের নেতৃত্বে তিনি চিটাগং বন্দর সহ আশেপাশে এলাকা, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই বিস্তীর্ণ অঞ্চল রাখাইন রাজার থেকে মুক্ত করে আবার বাংলার সঙ্গে যুক্ত করেন, আলটিমেটলি মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেন। এরপর থেকে রাখাইন রাজ্যের সঙ্গে বাংলার যে যোগাযোগ বা অধীনস্থ যে সম্পর্ক, সেটা চলে যায়, যার ফলে এই যে ঐতিহাসিক যে মাইগ্রেশনটা বাংলা থেকে হচ্ছিল, এটা বন্ধ হয়ে যায়। কিন্তু ততদিনে 2 লাখের বেশি, এই 200 বছরে 2 লাখের বেশি বাঙালি মুসলমান তারা রাখাইন রাজ্যে চলে যায় এবং সেখানে বসবাস করা শুরু করে। এবং যদিও পরবর্তীতে এই চিটাগং বা আশেপাশের অঞ্চলগুলি রাখাইন রাজ্যের অধীনে ছিল না, কিন্তু ততদিনে তো অনেক মানুষ চলে গেছে, পার্মানেন্টলি বাসা বাড়ি বানায় থাকা শুরু করছে। সো আলটিমেটলি আপনি তো চাইলেই আর তাদেরকে ওখান থেকে ফেরত আনতে পারবেন না। সো তারা ওখানে শান্তিপূর্ণ ভাবেই বসবাস করতেছিল। তারা ওই রাখাইন রাজ্যের যে অন্যান্য ধর্মের, অন্যান্য বর্ণের, অন্যান্য সংস্কৃতির যে মানুষ ছিল তাদের সঙ্গে ছিল, বাট তাদের ধর্ম ছিল ইসলাম বা তারা মুসলিম ছিল। এরপর প্রায় 100 বছরের মতন আর তেমন বড় কিছু হয় না। 1784 সালে এসে মেইনল্যান্ডের যে মায়ানমার বা তৎকালীন যে আভা রাজ্য, সেখান থেকে আবার রাখাইনে আক্রমণ করা হয়, বাট এইবার মায়ানমার রাখাইন রাজ্যকে দখল করে নেয়। যদিও এটার প্রভাব খুব বেশি বাংলায় পড়ে নাই, কারণ ততদিনে চিটাগং বা এগুলি তো মুঘল বাংলার সঙ্গে যুক্ত হয়ে গেছে, বা ততদিন অলরেডি এই বাংলা অঞ্চল তো ইংরেজদের দখলে চলে গেছে, খুব বেশি ইফেক্ট পড়ে নাই। বাট এই ছোট ইভেন্টটা, যেটা আপাত দৃষ্টিতে মনে হবে যে খুব বেশি প্রভাব পড়ে নাই, এটা একটা ঐতিহাসিক সমস্যা তৈরি করে, যেটার কারণে আজকের রোহিঙ্গা ক্রাইসিস। বাট এই জায়গাটায় আমরা একটু পরে আসতেছি। এখানে আমরা যদি একটু রাজনৈতিক সিচুয়েশনটা দেখি,
1884-তে ফাইনালি রাখাইন চলে গেল মিয়ানমারের দখলে, যেটা ছিল তৎকালীন আভা রাজ্য। অন্যদিকে বাংলা তখন ইংরেজদের অধীনে। ইংরেজরা তখন ভারতবর্ষের প্রায় বেশিরভাগ অংশই দখল করে ফেলছে। এই করতে করতে একটা সময় গিয়ে ইংরেজরা কিন্তু এই বাংলা বা ভারতবর্ষের পর মায়ানমার অঞ্চলটাও দখল করে, অর্থাৎ আভা রাজ্য দখল করে ফেলে। সেটা হয় 1826 খ্রিস্টাব্দে। তার মানে এই যে 1784 থেকে 1826, এখানে মোটামুটি 40-42 বছরের মতন এই রাখাইন রাজ্যটা যে মেইনল্যান্ড মিয়ানমার বা আভা রাজ্য ছিল তার অধীনে ছিল। বাকি পুরো সময়টা কিন্তু এটা একটা আলাদা রাজ্যই ছিল। এখন এরপর যেহেতু ইংরেজদের অধীনে চলে যায়, ইংরেজরা আবার মায়ানমারকে আলাদা রাজ্য না করে তারা বাংলার সঙ্গেই রাখে, অর্থাৎ বার্মাও তখন বা মায়ানমারও তখন এই ভারতবর্ষের অংশই ছিল এবং ভারতবর্ষের অংশ হিসেবেই এটাকে ক্যালকুলেট করতে ইংরেজরা। এইভাবে প্রায় 100 বছরের মতন চলে। ফাইনালি 1937 সালে এসে ভারতবর্ষ থেকে মায়ানমারকে ইংরেজরা আলাদা করে ফেলে এবং মায়ানমারকে আলাদা একটা রাজ্য হিসেবে ট্রিট করা শুরু করে। যার ফলে যেটা হয় যে এতদিন তো ভারতবর্ষের সঙ্গে মায়ানমার ছিল এবং সেই সময় প্রচুর মানুষ কিন্তু মায়ানমারের বিভিন্ন অঞ্চলে যায়। তবে সেই সময় রাখাইন রাজ্যে খুব বেশি যে মানুষ গেছে এমন না। বাঙালি মুসলমান রাখাইন রাজ্যে যাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে ওই শায়েস্তা খানের আমল পর্যন্তই ছিল। বাট তারপরেও কিছু মানুষ যায়, আর বেশিরভাগ মানুষ তৎকালীন সময় ভারতবর্ষ থেকে যেত রেঙ্গুন বা ইয়াঙ্গুনে। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একসময় রেঙ্গুনে কাজ করেছেন এবং তার অনেক উপন্যাসে এই রেঙ্গুন বা ইয়াঙ্গুনের স্মৃতিচারণ পাওয়া যায়। তো এইভাবে করে ফাইনালি ইংরেজরা 1937 সালে মিয়ানমারকে আলাদা করে ফেলে এবং যেহেতু ইংরেজরা এই রাখাইন অঞ্চলটাকে ভারতবর্ষের কারো কাছ থেকে না বা রাখাইন রাজ্যের আলাদা কোনো রাজার কাছ থেকে নেয় নাই, বরং নিছিল মিয়ানমারের যে আভা রাজ্য সেই আভা রাজ্যের কাছ থেকে। তাই তারা যখন 1937-এ বার্মাকে আলাদা করে তখন রাখাইন স্টেটটাকেও তারা মায়ানমারের সঙ্গে অ্যাটাচ করে দেয়, যুক্ত করে দেয়। অর্থাৎ 1937 সালের পর থেকে হঠাৎ করেই এই যে স্বাধীন একটা রাখাইন রাজ্য এটা মায়ানমারের অংশ হয়ে যায়। এখন মায়ানমারের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক খুব সীমিত ছিল। রাখাইন রাজ্যের কালচার, ভাষা সবকিছু আলাদা, কিন্তু দেখা গেল যে এখন তারা মায়ানমারের অংশ। এখন এই বিষয়টা কিন্তু আসলে খুব ভালোভাবে সেই সময়ের যে রোহিঙ্গা বা আরাকান রাজ্যে যে মুসলিম আছে তারা এটাকে খুব ভালোভাবে নেয় নাই। তারা এটার প্রতিবাদ করে এবং যখন পাকিস্তান তৈরি হয়, ভারত যখন স্বাধীন হয়, সেই সময় তারা অনেকেই পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল এই মায়ানমার আরাকান রাজ্যের মুসলিমরা। বাট সেই সময় ব্রিটিশরা বলে যে না, যেহেতু আমরা মায়ানমারের যে মেইনল্যান্ড আভা রাজ্য তার কাছ থেকে রাখাইন রাজ্যকে বুঝে নিয়েছিলাম, সো এটা আলটিমেটলি তাদের সঙ্গেই থাকবে, তাদের কাছে এটা ফেরত দেওয়া হবে। আবার পাকিস্তানের এদিক থেকে জিন্নাকে প্রস্তাব করা হইলো। জিন্না নিজেও রাখাইন রাজ্যকে পাকিস্তানের সঙ্গে রাখতে চান নাই, কারণ তার ধারণা ছিল যে যেহেতু এটা কোনো এক সময় মায়ানমারের অংশ ছিল, সেটা খুব অল্প সময়ের জন্য হইলেও যদি এটা এখন মায়ানমারের সঙ্গে যুক্ত না করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে, তাহলে পাকিস্তান একটা বর্ডার তৈরি হবে মায়ানমারের সঙ্গে এবং মায়ানমার যে কোনো সময় এখানে আক্রমণ করবে এবং একটা বর্ডার ডিসপিউট হইতে পারে। এই ধরনের ঝামেলা উনি চান নাই, যার কারণে উনি রাখাইন রাজ্যকে মায়ানমারের সঙ্গে রেখে দেওয়ার প্রস্তাবে সম্মত হন। ফাইনালি 47-এ ভারত পাকিস্তান স্বাধীন হয় এবং 48-এ এসে মায়ানমার স্বাধীন হয় এবং পার্মানেন্টলি রাখাইন রাজ্যটা মায়ানমারের অংশ হয়ে যায়। বাট একটা মানুষ তো চাইলে যে বিপুল জনগোষ্ঠী বাঙালি মুসলমানের যারা ওইখানে শত শত বছর ধরে বসবাস করতেছে, কয়েক প্রজন্ম ধরে বসবাস করতেছে, তাদের বাড়ি ঘর হয়ে গেছে, নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি জমি সব হয়ে গেছে, তারা তো আর চাইলেই ভারতবর্ষে ফেরত আসতে পারবে না। তারা চাইলেই মায়ানমারের মানুষের মতন বুদ্ধ হয়ে যেতে পারবে না, কালচার চেঞ্জ করতে পারবে না, ভাষা চেঞ্জ করতে পারবে না। সো আলটিমেটলি তারা তাদের আইডেন্টিটি নিয়ে মায়ানমারের সঙ্গে বাঁচতে চাইছে, থাকতে চাইছে। বাট একটা জিনিস মনে রাখবেন, রাজনীতি এত অদ্ভুত একটা জিনিস, সাম্রাজ্য এত অদ্ভুত একটা জিনিস, যেখানে আসলে দুর্বলকে সবাই শোষণ করতে চায়। রাখাইন রাজ্যে যেহেতু সমুদ্র তীরবর্তী, এখানে অনেক বন্দর শহর অনেক কিছু করার সুযোগ আছে, যেখানে চায়না ইনভেস্ট করতে চায়। সো আলটিমেটলি চায়নার ইনভেস্টমেন্টের জন্য এবং রাখাইন রাজ্যে বিপুল পরিমাণ যে প্রাকৃতিক সম্পদ এগুলিকে কবজা করার জন্য এই বিপুল পরিমাণ মানুষকে যদি সরাইয়া দেওয়া যায়, তাদের বসত বাড়ি থেকে তাদেরকে উৎখাত করা যায়, তাহলে কিন্তু তাদের এই জায়গা জমি থেকে শুরু সবকিছু দখল করা যায়। ঠিক এই কারণেই মায়ানমার সরকার, তারা মুসলিম, তারা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত না, তাদের কালচার আলাদা, তারা বাংলাদেশ থেকে আসছে, তারা বাঙালি, এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করতে চায়, তাদেরকে রাখাইন রাজ্যে রাখতে চায় না। আন্তর্জাতিক রাজনীতির এবং মানুষের লোভের একটা বলি হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বর্তমানে বাংলাদেশে আছে। বাট এটা সত্যি কথা যে ঐতিহাসিকভাবে তাদের সঙ্গে বাঙালি এবং বাংলার একটা সম্পর্ক আছে, কিন্তু তার মানে তারা বাংলাদেশী না, কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা রাখাইন রাজ্যে বসবাস করতেছে। তাই এটা কোনোভাবেই যৌক্তিক হয় না, কারণ বাংলাদেশে ওইরকম অনেক মানুষ আছে যারা হয়তোবা অন্য অঞ্চল থেকে আসছে। এখন আপনি তো আজকে বলতে পারেন না যে ভাই যেহেতু 200 বছর আগে তোমরা অমুক দেশ থেকে আসছো, তোমরা এখন ওইখানে যাও। এইভাবে চিন্তা করলে তো পৃথিবীর সব জায়গা থেকে মানুষকে নিয়ে একবার আফ্রিকায় পাঠাইতে হবে, কারণ আফ্রিকা থেকে বলা হয়ে থাকে সাধারণত যে মানুষ সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। এটা তো আসলে সম্ভব না। সো আলটিমেটলি আমরা এই প্রত্যাশা করি রোহিঙ্গা সংকট খুব দ্রুতই সমাধান হবে। রোহিঙ্গারা তারা নিজেদের বাসস্থানে ফেরত যাবে, নিজেদের মতন করে বাঁচবে, মানুষের মতন করে মানুষের অধিকার নিয়ে বাঁচবে এবং হোপফুলি এটাতে আমরা ভালো কিছু করতে পারবো, যেটা রোহিঙ্গাদের নিজেদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য সবার জন্যই ভালো হবে, আঞ্চলিক শান্তির জন্য এটা ভালো হবে। ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে রোহিঙ্গারা কিভাবে মুসলিম হইলো এই ব্যাপারটা জানানো। হোপফুলি আপনারা একটা ভালো ইনসাইট পেয়েছেন এই বিষয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন
পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।